হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিয়ের ৩ মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পরে আজ দেশে ফিরছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয়। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে ৩ জন পাড়ি দেব ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, মাতৃ গর্ভে আছে। আমি ৮ মাসের প্রেগন্যান্ট। সামনের মাসেই ডেলিভারির তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশে, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম। সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু ১ রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসব, ওখানেই বেশি সময় থাকব। সে যতই বলুক আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি ১ রাতও অপেক্ষা করতে পারছি না। তাকে কাছে পেতে চাই, জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরেই আছে অথচ আমার পাশে নেই। এই ভাবনায় মনটা আরও ধুকপুক করতে লাগল। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। প্রথম কাছে আসা, শরীর কাঁপা, স্পর্শ করা, হাত ধরা, আর কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটল। মিটিমিটি হাসতে লাগলাম। ভিডিও কল করলাম তাকে। বললাম, আর সহ্য হচ্ছে না আমার, পাখি হয়ে উড়ে এসো যান। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমুতে দাও প্লিজ গু। ছাড়তে মন চাচ্ছিল না তাকে, তবু কল কাটলাম। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠল। ওকে হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বললাম, জানো সোনা, তোমার আব্বু আসছে। কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে। তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল ৭টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া গি। তারপর মিটিমিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনার দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটাচলা, বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে। গ্রানে বাড়িটা মৈমি করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরও কত কি এনেছেন। বাড়ির জামাই আসছে বলে কথা। কোনো দিক দিয়েই কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই। বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি। অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত। এই ভেবে আমিও আর কল করিনি। একটার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগন্যান্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর ১-২টা বাজে। নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ৩ ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে ১১টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে ২টা পার হয়ে গেল, নিশান এখনও আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগল।
আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন। বুঝালেন, রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছু নাই। তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে, দেখিস। না, মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল, তার খোঁজ নেই এখনো। শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর, শ্বশুরসহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চপদে আছেন, তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আছি। কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ, আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক, তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতে প্রেগন্যান্ট, তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসে পজিটিভ বুঝাচ্ছে আমাকে। টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই আছে। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি। প্রেশার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলেছে। কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারব না। আমার স্বামী হুট করে উধাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনও কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ, একটু আগে উনার চোখ লেগে গেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে। শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলেন, কোনো খবর পাওয়া গেল নাকি। ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাহিরে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কু ডাকছে, সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম। দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে। আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ পেল প্রচুর। ওয়াশরুমে ঢুকলাম। তখনই মা ডাকলেন, সুমাইয়া তুই কই? জবাব দিলাম, মা আমি ওয়াশরুমে আছি গু। মিনিট 2 পর বের হয়ে দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম। দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন। তাদের এইসব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে? শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা, যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে মা, বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে। সবকিছু অন্ধকার লাগছে। নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। দিভাতা আজ ভীষণ সুন্দর করে সেজে উঠেছে। আনিকা চৌধুরী দিভাতাকে সাজিয়ে দিয়েছে। এই সাজার অবশ্য একটা কারণও আছে। জাবির সুস্থ হওয়ায় আমিনা চৌধুরী আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করেছেন। আর সেই পার্টিতে যাওয়ার জন্যই মূলত প্রস্তুত হচ্ছে দিভাতা। আনিকা চৌধুরী দিভাতাকে সাজাতে সাজাতেই আনমনে বলে ওঠেন, আমার মন কেন জানি বারবার অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। আমি আম্মাকে যতদূর চিনি উনি এমনি এমনি তো কোনো কিছু করার মানুষ নন। ওনার মাথায় নিশ্চয়ই কোনো কিছু ঘুরছে। নিশ্চয়ই এই পার্টির পেছনে কোনো কারণ আছে। তুমি একটু সাবধানে থেকো দিভাতা। আপনি কোনো চিন্তা করবেন না চাচি। আমি যথেষ্ট সাবধানে থাকার চেষ্টা করব। আনিকা চৌধুরী দিভাতার মাথায় হাত বোলান, হালকা কণ্ঠে বলেন, তুমি একটু সামলে থেক। জাবির আজ খুব সুন্দর একটা নীল শেরওয়ানি পরেছে, যেটাতে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখনও তাকে ক্রোচে ভর দিয়ে চলতে হচ্ছে, তবে দিভাতার সেবায় সে এখন অনেকটাই স্বাভাবিক। ডাক্তার বলেছে খুব শীঘ্রই জাবির আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দিভাতা নিজের রুমেই বসেছিল, এমন সময় তার রুমের দরজায় এসে দাঁড়ায় সুদর্শন এক যুবক। দিভাতা পিছনে ফিরে তাকিয়ে নীল শেষে পরিহিত জাবিরকে দেখে মুগ্ধ হয়ে যায়। দিভাতার পরনেও একটা নীল শাড়ি। জাবির দিভাতার দিকে এগিয়ে এসে বলে, বাহ, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে গু। দিভাতা একটা লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর লাগছে গি। জাবির দিভাতার অনেক কাছে চলে আসে।
যার ফলে দিভাতার হৃদস্পন্দন বেড়ে যায়। অতঃপর জাবির নিজের হাতের পেছন থেকে একটা বক্স বের করে দিভাতার সামনে এনে বলে, এটা তোমার জন্য। দিভাতা অবাক হয়ে যায়। বলে, আমার জন্য? হ্যাঁ, তুমি যে সেবা আর শ্রম দিয়ে আমায় সুস্থ করে দিয়েছ এটা তার জন্য ছোট্ট একটা উপহার। জানি এটা দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারব না, তবুও ভাবলাম তোমার জন্য এটা ভালো হবে। এটাই তোমাকে অনেক ভালো লাগবে। কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। দিভাতা গিফট বক্সটা খুলে দেখে ভেতরে অনেক সুন্দর একটা ডায়মন্ড নেকলেস আছে। এটা দেখে তো দিভাতার চোখ কপালে উঠে যায়। সে বলে, এটা তো অনেক দামি হবে। পছন্দ হয়েছে তো? ভীষণ। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কালকে বললাম না আমরা এখন থেকে বন্ধু? আর বন্ধুদের মাঝে এসব ধন্যবাদ বলে কিছু হয় না। এসো, আমি তোমায় নেকলেসটা পরিয়ে দেই। দিভাতা জাবিরের ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছিল, তার কাছে যেন সবটাই স্বপ্ন মনে হচ্ছিল। জাবির দিভাতার হাত থেকে নেকলেসটা নিয়ে নিজেই তাকে পরিয়ে দেয়। অতঃপর আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, বাহ, এটা সত্যিই তোমায় ভীষণ মানাচ্ছে। জাবিরের এতটা কাছে থাকায় দিভাতার হৃদস্পন্দন বাড়ছিল। সে আরও দুর্বল হয়ে পড়ছিল জাবিরের প্রতি। জাবিরের গরম নিঃশ্বাস পড়ছিল দিভাতার কাঁধে। দিভাতা চোখ বন্ধ করে বলে, হায় আল্লাহ, এত সুখও আমার কপালে লিখে রেখেছিলে তুমি। এখন শুধু একটু রহম করো, আর কোনো বিষাদের ছায়া আমার জীবনে তুমি প্রবেশ করতে দিও না। আমি যেন জাবিরকে নিয়ে একটা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারি, আর এই পরিবারের সবাই যেন আমায় মেনে নেয়, ব্যাস, আর কিছু চাই না। দিভাতাকে জাবিরের নেকলেস পরিয়ে দেয়ার এই দৃশ্য দরজায় বাইরে থেকে দেখছিলেন আমিনা চৌধুরী। তার দুচোখ যেন জ্বলছিল। পরক্ষণেই তিনি হেসে বলেন, যত খুশি হওয়ার এখনই হয়ে নাও মেয়ে, কারণ তোমার এই সুখের আয়ু যে বড্ড অল্প। এখন যতটা খুশি হচ্ছ, ভবিষ্যতে তোমায় ঠিক তার থেকে দ্বিগুণ দুঃখ ভোগ করতে হবে। চৌধুরী বাড়িতে পার্টি শুরু হয়ে গেছে। আমিনা চৌধুরী আগত সকল গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছে, তার সাথে জলিল চৌধুরী ও ললিতা চৌধুরীও আছেন। আনিকা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে খেয়াল করছিলেন যে আমিনা চৌধুরী আর ললিতা চৌধুরী এই দুজন